সুপ্রিয় শিক্ষার্থী, তোমাদের সবাইকে জানাচ্ছি প্রাণঢালা শুভেচ্ছা। তোমাদের সাথে এই সংযোগ ঘটিয়ে দেওয়ার জন্য চট্টগ্রাম অনলাইন স্কুলকে জানাচ্ছি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। প্রিয় শিক্ষার্থী, অনেকদিন ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাওয়াতে তোমাদের হয়তো লেখাপড়ার কিছুটা বিঘ্ন ঘটছে। এই বিঘ্ন কাটিয়ে নেওয়ার জন্য চট্টগ্রাম অনলাইন স্কুলের এই উদ্যোগ। এতদিন পর্যন্ত স্কুল শাখার কার্যক্রম চলে আসছিল, আজ থেকে আমরা শুরু করলাম কলেজ শাখার কার্যক্রম। আমার আজকের ক্লাস একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি পড়াবো বাংলা দ্বিতীয় পত্র। বাংলা দ্বিতীয় পত্রে তোমরা জানো ব্যাকরণের জন্য 30 নাম্বার নির্ধারিত রয়েছে। এই 30 নাম্বারের মধ্যে অনেকগুলো সিলেবাস তোমরা জানো: উচ্চারণ, বানান, ব্যাকরণিক শব্দশ্রেণী, প্রত্যয়, উপসর্গ, শব্দ গঠন, সমাস, বাক্য গঠন এবং শুদ্ধ বাংলা ভাষার অপপ্রয়োগ ও শুদ্ধ প্রয়োগ। এর মধ্যে থেকে আজকে আমি বিভিন্ন ছাত্রছাত্রীর কাছ থেকে অনুরোধ পেয়েছি প্রত্যয় চ্যাপ্টারটা আলোচনা করার জন্য। এই জন্য আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে বিষয় প্রত্যয়। প্রত্যয় সাধারণত আমরা বোর্ডের প্রশ্নে যেরকম দেখি সেটা প্রশ্ন আকারে আসে খুব কম। ওখানে আমরা দেখতে পাই প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করে প্রত্যয়ের নাম লিখো, এভাবে প্রশ্নটা আসে। আর কখনো কখনো কোনো বোর্ডে আমরা দেখতে পাই প্রত্যয় কাকে বলে, কত প্রকার ও কি কি, উদাহরণ সহ আলোচনা করো, এভাবে প্রশ্ন আসে। আরেকটা প্রশ্ন আসে আমরা মাঝে মাঝে দেখতে পাই, সেটা হচ্ছে কৃদন্ত শব্দ এবং তদ্ধিতান্ত শব্দ বলতে কি বুঝো, উদাহরণ সহ বুঝিয়ে দাও। আমরা যে প্রশ্নই আলোচনা করি না কেন, প্রথমেই আমাদেরকে চিনতে হবে কোনটা প্রত্যয় এবং কোনটা প্রকৃতি। প্রত্যয় চেনার জন্য আমাদের ভালো করে বুঝতে হবে শব্দ এবং ধাতুমূলকে। কারণ প্রত্যয়ের সংজ্ঞা যদি আমরা বলতে চাই যে প্রত্যয় কাকে বলে, তাহলে যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি মৌলিক শব্দ কিংবা ধাতুমূলের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেই ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে প্রত্যয় বলে। প্রিয় শিক্ষার্থী, আমি আশা করছি তোমরা কাগজ এবং কলম নিয়ে বসেছো, কারণ বাংলা দ্বিতীয় পত্রে কাগজ এবং কলম অত্যন্ত জরুরি একটা বিষয়। আমি যা বলবো তোমরা খাতায় নোট করে নিবে। আমি আবারও বলছি, যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি মৌলিক শব্দ কিংবা ধাতুমূলের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেই ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে প্রত্যয় বলে। তাহলে প্রত্যয় চেনার জন্য আমাদের প্রথমেই চিনতে হবে মৌলিক শব্দ এবং ধাতুমূলকে। প্রথমে আমরা একটু জেনে নিই মৌলিক শব্দ কাকে বলে। অর্থপূর্ণ ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে মৌলিক শব্দ বলে। যেমন আ একটা ধ্বনি, আমরা বাকযন্ত্রের সাহায্যে যা কিছু উচ্চারণ করি তাই হচ্ছে ধ্বনি। যেমন আ, অ, ই, এগুলো সব এক একটি ধ্বনি। কিন্তু আমি যখন বলবো মা, তখন এটি একটি শব্দ। তো আমি একটা মৌলিক শব্দ বেছে নিচ্ছি। যেমন আমি লিখলাম দোকান। এটা একটি মৌলিক শব্দ। এখানে 3টি ধ্বনি ব্যবহৃত হয়েছে, দো, কা এবং ন। 3টি ধ্বনি মিলে একটি অর্থপূর্ণ শব্দ প্রকাশ করেছে, এই জন্য এটি একটি মৌলিক শব্দ। মৌলিক শব্দকে আর বিশ্লেষণ করা যায় না, এখন এটাকে আমরা আর বিশ্লেষণ করতে পারবো না, এই জন্য এটাকে আমরা বলছি একটি মৌলিক শব্দ। আর এরপরে আমরা প্রত্যয় চেনার জন্য আরেকটা জিনিস জরুরি, সেটা হচ্ছে ধাতুমূলকে চিনে নেওয়া। ক্রিয়ার মূলকে ধাতুমূল বলে। ক্রিয়া যেমন চলা, হাসা, বলা, নাচা, পড়া, এগুলো প্রত্যেকে এক একটি ক্রিয়া। সেই ক্রিয়ার মূলকে বলা হয় ধাতু। যেমন চলা একটি ক্রিয়া, চলার মূলটি হচ্ছে ধাতু। আমরা চলার মূল লিখলাম চল। যখনই আমরা ধাতুমূল চিহ্নিত করব তখন সাথে সাথে তার আগে একটি ধাতুমূল চিহ্ন দিতে হবে। আর এই শব্দটির উচ্চারণ যে চলনা, চল, অর্থাৎ থেমে যাচ্ছে, শব্দটা চল বলে থেমে যাচ্ছে, এই জন্য এখানে একটা হসন্ত দিতে হবে। তাহলে আমরা একটা মৌলিক শব্দ পেলাম, একটা ধাতুমূল পেলাম। আমাদের প্রত্যয়টা এখন আমি তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। আমরা দোকান শব্দ থেকে আরেকটা নতুন শব্দ বানাতে চাচ্ছি। আমরা একটা দার ধ্বনি, দা র দিয়ে 2টি ধ্বনি যুক্ত করে একটা শব্দের মতো বানালাম দার। সেই দোকান দার হয়ে গেল। আর এখানে দিলাম অন্ত, নতুন শব্দ পেলাম চলন্ত। তাহলে দেখো, এবার আমরা প্রত্যয়টা খুব সহজেই বুঝে নিব। যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি মৌলিক শব্দ কিংবা ধাতুমূলের পরে যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেই ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে প্রত্যয় বলে। দেখো, আমরা প্রত্যয় বোঝাবার জন্য আন্ডারলাইন করে দিয়েছি, এটা
প্রত্যয়। তাহলে তোমরা বলো তো দেখি যে এটা প্রত্যয় কোন দুইটা? দোকানদার শব্দের, আমরা যদি বলি দোকানদার শব্দের প্রকৃতি এবং প্রত্যয় নির্ণয় করে প্রত্যয়ের নাম লিখো। ওটা প্রত্যয়ের নাম কিভাবে লিখবে সেটা আমরা পরে যাচ্ছি, কিন্তু এখন আমরা যে কোনো শব্দেরই প্রত্যয় বের করে ফেলতে পারবো। যেমন আমি যদি বলি চাটনি, চাটনি একটি নতুন শব্দ, এটার যদি মূল শব্দ বের করতে বলি, চাটনি থেকে আমরা মূল শব্দ বের করলাম চাট, তাহলে চাট একটা মৌলিক শব্দ, পরে যেটা নি যুক্ত হয়েছে সেটা হচ্ছে প্রত্যয়। আবার আমি দোকানদার বলেছি, আমি যদি বলতাম দোকানি, তাহলে দোকান একটি মৌলিক শব্দ, ই যেটা যোগ করেছি সেটাই হচ্ছে প্রত্যয়। যেমন পড়া, এখানে আমরা বললাম যেমন পড়া, পড়া পর একটা ধাতু, পর একটা ধাতু, তার সাথে আমরা যোগ করলাম আ যোগ করলাম, হয়ে গেল পড়া। এই আটাই হচ্ছে প্রত্যয়। আমি আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আমরা আবার একটু নিজেকে জানিয়ে দিই, সেটা হচ্ছে প্রত্যয় কাকে বলে? মৌলিক শব্দ এবং ধাতুমূলের পরে যে ধ্বনি বা ধ্বনি সমষ্টি যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে সেই ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে প্রত্যয় বলে। বুঝতে পেরেছো তোমরা? এবার হচ্ছে প্রত্যয় কত প্রকার ও কি কি উদাহরণ সহ আলোচনা করো। প্রত্যয় দুই প্রকার, একটা হচ্ছে কৃৎ প্রত্যয়, একটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। আমি নামগুলো এখানে লিখছি, দেখো, কৃৎ আর তদ্ধিত। এক নাম্বার কৃৎ প্রত্যয়, কৃৎ প্রত্যয়। দুই হচ্ছে তদ্ধিত প্রত্যয়। বানানটা একটু খেয়াল করো, তদ্ধিত প্রত্যয়। এটা দেখো আমার উচ্চারণটা কি করছি, আমি বলছি কৃৎ, এটাকে তোমরা অনেকেই বানানে লিখে দাও কৃত, কয়লিকার ত লিখে দাও। গ্রামারে কিন্তু বানান ভুল হলে নাম্বার কাটা যায়, সুতরাং তোমরা ত লিখবে না, কয়লিকার খণ্ডত লিখবে কৃত। এবং এটা আবার তোমরা অনেকে খণ্ডত দিয়ে দাও, ত এর জায়গায় খণ্ডত দাও, খণ্ডত দিবে না, এটা হবে ত। এটা এই জন্যই আমি উচ্চারণ করছি কৃত প্রত্যয়। এটা হচ্ছে তদ্ধিত, আমি তো বলছি তদ্ধিত প্রত্যয়, তদ্ধিত বলছি না কিন্তু, কারণ তদ্ধিত বললে এটা হয়তো অনেক সময় আমাদের বানান বিপর্যয় হতে পারে। কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়। প্রথমেই আমরা জেনে নেব কৃৎ প্রত্যয় কাকে বলে। ধাতুমূলের পরে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে কৃৎ প্রত্যয় বলে। আবারও বলছি আমি, ধাতুমূলের পরে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে কৃৎ প্রত্যয় বলে। আমরা এখানে চিনতে পারছো তোমরা ধাতুমূল কোনটা? তোমাদেরকে আগেও বলেছিলাম ক্রিয়ার মূলকে ধাতুমূল বলে। যেমন হাসা, হাসার একটা মূল আছে হাস, হাসটা হচ্ছে ধাতুমূল, আটা হচ্ছে প্রত্যয়, ওই হাসটাই হচ্ছে ধাতুমূল। তাহলে ধাতুমূলের পরে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে বলা হয় কৃৎ প্রত্যয়। তাহলে তোমরা বুঝতে পারছো এখানে অন্ত হচ্ছে একটা কৃৎ প্রত্যয়, পরার মধ্যে আ হচ্ছে একটা কৃৎ প্রত্যয়। বুঝতে পেরেছো তোমরা? তাহলে কৃৎ প্রত্যয় কাকে বলে? ধাতুমূলের পরে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে কৃৎ প্রত্যয় বলে। আমরা যদি বলি ডুবন্ত, ডুব যোগ অন্ত, ডুবটা হচ্ছে একটা ধাতুমূল, সুতরাং ধাতুমূলের পরে যুক্ত হয়েছে দেখে এটা হবে কৃৎ প্রত্যয়। ঠিক আছে? এবার হচ্ছে তদ্ধিত প্রত্যয় কাকে বলে। তদ্ধিত প্রত্যয় হচ্ছে মৌলিক শব্দের পরে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে তদ্ধিত প্রত্যয় বলে। আবারও বলছি, মৌলিক শব্দের পরে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে তদ্ধিত প্রত্যয় বলে। মৌলিক শব্দের পরে, মৌলিক শব্দের পরে, তাহলে এখানে বুঝতেই পারছো দোকান একটি মৌলিক শব্দ, তারপরে যে প্রত্যয়টা যুক্ত হয়েছে এটাই হচ্ছে তদ্ধিত প্রত্যয়। ধাতুর পরে যখন প্রত্যয় হবে যুক্ত হবে তখন তাকে আমরা বলবো কৃৎ প্রত্যয়। মৌলিক শব্দের পরে যুক্ত হলে সেটাকে আমরা বলবো তদ্ধিত প্রত্যয়। যেমন আমি যদি বলি ফুলদানি, এখানে আমরা লিখলাম ফুল একটা মৌলিক শব্দ, এখানে লিখলাম দানি, নতুন একটা শব্দ পেলাম ফুলদানি, নতুন একটা শব্দ পেলাম ফুলদানি। ফুলটা হচ্ছে একটা মৌলিক শব্দ আর এখানে দানি প্রত্যয় যুক্ত করেছি, এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তাইলে দোকান, দারটা হচ্ছে তদ্ধিত প্রত্যয় আর দানিটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়, অন্তটা হচ্ছে কৃৎ প্রত্যয়, আটা হচ্ছে কৃৎ প্রত্যয়। তোমরা কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয় বুঝতে পেরেছো। এখন তোমাদেরকে আমরা যে প্রত্যয় তোমাদের প্রশ্নের মধ্যে আসে প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করে প্রকৃতির প্রত্যয়ের নাম লিখো, সেই ব্যাপারটা একটু বুঝিয়ে দিচ্ছি। তার আগে আমি একটু বলে দিই যে ডান পাশের এগুলো যদি প্রত্যয় হয়, বাম পাশেরটা হচ্ছে
প্রকৃতি। তোমাদের প্রত্যয়ের সাথে একটা রিলেটেড প্রশ্ন আসে, সেটা হচ্ছে প্রকৃতি কাকে বলে, কত প্রকার ও কি কি, উদাহরণ সহ আলোচনা করো। একদম সোজা, কারণ তোমরা জানো মৌলিক শব্দ এবং ধাতুমূলের পরেই প্রত্যয় যুক্ত হয়, আর প্রত্যয় যার সাথে যুক্ত হয় তাকেই বলে প্রকৃতি। তাহলে একেবারে সোজা, মৌলিক শব্দ এবং ধাতুমূলকেই প্রকৃতি বলে। তাহলে বুঝতেই পারছো প্রকৃতি দুটা, একটা হচ্ছে মৌলিক শব্দ আর একটা হচ্ছে ধাতু। মৌলিক শব্দ এবং ধাতুমূলকে প্রকৃতি বলে। প্রকৃতিও দুই প্রকার, যে ওটা যদিও প্রশ্নে কম আসে তারপর আমি একটু লিখে দিচ্ছি, কারণ প্রকৃতি প্রত্যয় চেনার জন্য দরকার। প্রকৃতিও দুই প্রকার, একটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি, ক্রিয়া প্রকৃতি, দুই হচ্ছে নাম প্রকৃতি। তাহলে ক্রিয়া প্রকৃতি তোমরা বুঝতেই পারছো যে ক্রিয়া, ক্রিয়া মানে ধাতুমূল, তাহলে ধাতুমূলকে ক্রিয়া প্রকৃতি বলে, আর মৌলিক শব্দকে নাম প্রকৃতি বলে। মৌলিক শব্দ মানে নাম শব্দ, মৌলিক শব্দের একটা প্রত্যেকটা জিনিসের নামকে বুঝাই, তো এই জন্য নাম শব্দ, এই জন্য এটার নাম হচ্ছে নাম প্রকৃতি বলে। তাহলে ধাতুমূলকে ক্রিয়া প্রকৃতি বলে আর মৌলিক শব্দকে নাম প্রকৃতি বলে। আমাদের মনে রাখতে হবে কৃত প্রত্যয় সবসময় ক্রিয়া প্রকৃতির সাথে বসবে, আর তদ্ধিত প্রত্যয় সবসময় নাম প্রকৃতির সাথে বসবে। অর্থাৎ দোকান একটা মৌলিক শব্দ, মৌলিক শব্দটাকে যখন প্রত্যয় প্রকৃতিতে চলে যাবে তখন আমরা এটাকে যদি বলি তদ্ধিত প্রত্যয়, তখন এটা হবে নাম প্রকৃতি। অর্থাৎ তদ্ধিত প্রত্যয় সবসময় নাম প্রকৃতির সাথেই থাকে। আবার আমরা যদি এটাকে চল একটি ধাতু, তার সাথে অন্ত প্রত্যয় যোগ করে নতুন শব্দ বানালাম, এটা চলন্ত। এরপরে যদি আমি অন্তকে যদি কৃত প্রত্যয় বলি তাহলে চল হচ্ছে ক্রিয়া প্রকৃতি। এভাবে আমরা এই জিনিসগুলোর নাম দিয়েছি। আর প্রকৃতি আর প্রত্যয়ের আরেকটা যেটা বলেছিলাম তোমাদের কৃদন্ত শব্দ এবং তদ্ধিতান্ত শব্দ, এটাও একদম সহজ। সেটা হচ্ছে ক্রিয়া প্রকৃতি এবং কৃত প্রত্যয় মিলে কৃদন্ত শব্দ হয়, আর নাম প্রকৃতি এবং তদ্ধিত প্রত্যয় মিলে তদ্ধিতান্ত শব্দ হয়। একেবারে সহজ, বুঝতে পারছো? তদ্ধিত প্রত্যয় থাকলে তদ্ধিতান্ত শব্দ, কৃত প্রত্যয় থাকলে কৃদন্ত শব্দ। অর্থাৎ কৃত, ক্রিয়া প্রকৃতি এবং কৃত প্রত্যয় মিলে যে শব্দ গঠিত হয়, ক্রিয়া প্রকৃতি এবং কৃত প্রত্যয় মিলে যে শব্দ গঠিত হয় তাকে কৃদন্ত শব্দ বলে, আর নাম প্রকৃতি এবং তদ্ধিত প্রত্যয় মিলে যে শব্দ গঠিত হয় তাকে তদ্ধিতান্ত শব্দ বলে। তাহলে আমরা এই কৃদন্ত শব্দ এবং তদ্ধিতান্ত শব্দ একটু চিনে রাখলাম। এখন আমি আবার প্রথম থেকেই তোমাদেরকে একটু বলছি, কারণ এরপরে তোমাদের নির্ভর করবে প্রকৃতি প্রত্যয় নির্ণয়ের উপায়টা। তাহলে এই ছোট্ট একটা উদাহরণের ভিতর আমাদের তিনটা জিনিস জেনে ফেললাম, যে তিনটা জিনিস জানলাম। একটা হচ্ছে যে ক্রিয়া প্রকৃতি, প্রথমে আমরা জানলাম প্রত্যয়, প্রত্যয় কাকে বলে, কত প্রকার ও কি কি। প্রত্যয় আমরা বললাম যে প্রত্যয় দুই প্রকার, কৃত প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়। প্রকৃতি বললাম ক্রিয়া প্রকৃতি এবং নাম প্রকৃতি। আর দুইটার রেজাল্ট যেটা, সেটা হচ্ছে কৃদন্ত শব্দ এবং তদ্ধিতান্ত শব্দ। কৃদন্ত শব্দ এবং তদ্ধিতান্ত শব্দ আমরা পেয়ে গেলাম। তাহলে আবার আমরা প্রথম থেকে বলি, প্রত্যয় কাকে বলে, মৌলিক শব্দ এবং ধাতুমূলের পরে যে প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ গঠন করে তাকে প্রত্যয় বলে। সেই ধ্বনি বা ধ্বনি সমষ্টিকে প্রত্যয় বলে। প্রত্যয় দুই প্রকার, কৃত প্রত্যয়, তদ্ধিত প্রত্যয়। ধাতুমূলের সাথে যে প্রত্যয় যুক্ত হয় তাকে কৃত প্রত্যয় বলে, মৌলিক শব্দের পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে তদ্ধিত প্রত্যয় বলে। আর ক্রিয়া প্রকৃতি, তদ্ধিত নাম প্রকৃতি হচ্ছে মৌলিক শব্দকে নাম প্রকৃতি বলে, ধাতুমূলকে ক্রিয়া প্রকৃতি বলে। বুঝতে পেরেছো তোমরা? ঠিক আছে, এখন আমরা কিভাবে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করে সেই জিনিসটা বুঝিয়ে দিব। আমরা এখানে কিছু শব্দ লিখছি। ধরো আমরা লিখলাম, তোমরা অনেকেই প্রকৃতি প্রত্যয় খাতায় কিভাবে উপস্থাপন করে সেটা জানো না, সেটাও আমি জানিয়ে দিচ্ছি। দেখো, খাতায় যখন তোমাদের আসবে প্রকৃতি ও প্রত্যয় নির্ণয় করে প্রত্যয়ের নাম লিখো, তখন খাতায় তোমাদেরকে লিখতে হবে প্রদত্ত শব্দ, প্রকৃতি প্লাস প্রত্যয়, প্রত্যয়ের নাম। এইভাবে তিনটা কলাম করবে, তারপরে তোমরা লিখবে। ধরো আমরা কয়েকটা শব্দ বলছি, যেমন লাজুক, এগুলো তোমাদের প্রশ্নে ধরো এভাবে আসলো, লাজুক, সাংবাদিক,
কর্তব্য, ফুলে, এই শব্দগুলো আসলো। এখন তোমাদেরকে বের করতে হবে এখান থেকে প্রকৃতি এবং প্রত্যয়, আর প্রত্যয়ের নামটা লিখতে হবে। যেমন লাজুক, লাজুক শব্দটিকে প্রথমে বের করতে হবে এটা কোন শব্দটির মূল শব্দ হতে পারে। তাহলে লাজুকের মূল শব্দ হবে লাজ যোগ উক। যে লাজ শব্দটা আমরা বের করে ফেললাম, সাথে সাথে লিখলাম লাজ। লাজ লেখার পর আমরা চিন্তা করব এটাকে মৌলিক শব্দ নাকি ক্রিয়া বা ধাতু। কারণ লাজ, লাজ মানে হচ্ছে লজ্জা পাওয়া, এটা একটা ক্রিয়া। মানুষের যখন মানুষের যা কিছু অ্যাকশন তাই হচ্ছে ক্রিয়া। মানুষের কথা বলা, হাসা, নাচা, ঝগড়া করা, লজ্জা পাওয়া সবগুলোই ক্রিয়া। যেহেতু লজ্জা থেকে লাজ কথাটা এসছে, এটা একটি ক্রিয়া। লাজের যখন ক্রিয়ার মূল বের করেছি, এখানে একটা হসন্ত হবে, এখানে একটা ধাতুমূল চিহ্ন হবে। লাজ দিলাম, লাস্ট উচ্চারণ করছে, লাজ বলে ফেললাম, লাস্ট উচ্চারণ করছে কি উক, উচ্চারণ করলাম উক, লাজ যোগ উক। যেহেতু এখানে ধাতুমূল চিহ্ন আছে, সুতরাং এটা হবে কৃৎ প্রত্যয়। মনে রাখবে ধাতুমূল বের করতে পারলেই সেটা হয়ে যাবে কৃৎ প্রত্যয়। সাথে সাথে এটা লিখে ফেলবে কৃৎ প্রত্যয়। এবার হচ্ছে সাংবাদিক। সাংবাদিকের মূল শব্দ কি বলতো? হ্যাঁ, তোমরা, আমি জানি তোমরা পেরেছো। সাংবাদিকের মূল শব্দ হচ্ছে সংবাদ। তাহলে এই সংবাদ শব্দটাকে আমরা প্রথমে বের করে নিলাম। সংবাদ, সংবাদ। এখন আমাদেরকে চিন্তা করতে হবে সংবাদ কি কোনো ক্রিয়া নাকি ক্রিয়া না। সংবাদ কোনো ক্রিয়া না, এটা একটা তথ্যের একটা নাম, একটা খবর। যেমন একটা কোনো খবর পৌঁছে দেওয়া, খবরকে আমরা সাধারণত সংবাদ বলি। সুতরাং এটা কোনো ক্রিয়া না। সংবাদ এটা একটা মৌলিক শব্দ। মৌলিক শব্দ যেহেতু, সেখানে আমরা কোনো ধাতুমূল চিহ্ন দিব না। এটার সাথে আমরা লাস্টে কি উচ্চারণ করছি? সংবাদ যোগ ইক, ইকটা দিলাম। দিলাম যেহেতু এখানে ক্রিয়া নেই, ধাতুমূল চিহ্ন নেই, সুতরাং এটা হয়ে যাবে তদ্ধিত প্রত্যয়। এরপর দেখো কর্তব্য। এটা একটু তোমাদেরকে শিখতে হবে যে সেটা হচ্ছে কর্তব্য। এরকম কিছু আছে সংস্কৃত কৃৎ প্রত্যয় যেগুলোকে বলে, সেই সংস্কৃত কৃৎ প্রত্যয়ের মধ্যে যে এটা কর্তব্যর মূল যেটা শব্দ সেটা হচ্ছে কর। কর কথাটা এসছে ক্রি থেকে, সংস্কৃত ধাতু ক্রি থেকে কর কথাটা এসছে। এই জন্য আমরা ক্রি লিখলাম। ক্রি যেহেতু সংস্কৃত ধাতু, সুতরাং এটা একটা ধাতুমূল চিহ্ন হবে। এখানে আর কোনো হসন্ত হবে না, যেহেতু ক্রি এটা মুক্ত শব্দ, মুক্ত শব্দে কোনো হসন্ত হয় না। ক্রি যোগ তব্য, যেহেতু ধাতুমূল চিহ্ন আছে, এটা হবে কৃৎ প্রত্যয়। আর এটা হচ্ছে ফুল, ফুল কোনো ক্রিয়া না। ফুল যেহেতু কোনো ক্রিয়া না, সুতরাং কোনো ধাতুমূল চিহ্ন আসবে না, এটা একটা শব্দ। এটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। তদ্ধিত প্রত্যয়। প্রিয় শিক্ষার্থী, তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো যে প্রকৃতি এবং প্রত্যয় নির্ণয় করার সহজ উপায়টা, যে আমরা প্রথমে যে শব্দগুলো পাবো সেই শব্দগুলোকে আমরা মূল শব্দটাকে বের করে নেব। যেমন আমরা পেলাম ঐতিহাসিক। ঐতিহাসিক কথাটা কোত্থেকে এসেছে প্রথমে আমাদের বের করতে হবে। ঐতিহাসিক শব্দটা এসেছে ইতিহাস থেকে, তখন ইতিহাস শব্দটাকে আমরা এভাবে বের করে নেব। এভাবে এখানে এই জায়গায় ইতিহাস শব্দটা লিখবো। লাস্টে কি উচ্চারণ করছি? ইক। ঐতিহাসিক বলছি ইক, ইতিহাসের সাথে ইক লাগিয়ে দিব। তারপর দেখবো ইতিহাসটা কি ক্রিয়া নাকি ক্রিয়া না। যদি ক্রিয়া না হয় তাহলে এটা হবে তদ্ধিত প্রত্যয়। আর যদি এটা ক্রিয়া হয়, যেমন ডুবন্ত, ডুবন্তকে যদি আমরা ভাঙি তাহলে সেটা হবে ডুব যোগ অন্ত। ডুবটা একটা ক্রিয়ার মূল, ধাতু, ধাতুমূল। সুতরাং এটা হয়ে যাবে কৃৎ প্রত্যয়। ডুব যখন লিখবো আমরা একটা ধাতুমূল চিহ্ন দিব, একটা হসন্ত দিব, তারপর অন্তটা লিখে এখানে লিখে দিব কৃৎ প্রত্যয়। আশা করছি তোমরা খুব ভালো মতোই প্রকৃতি প্রত্যয়টা বুঝে নিয়েছো। তারপরেও তোমরা বারবার করে ভিডিওটা দেখবে, কোথায় সমস্যা আছে এটা দেখবে। এছাড়া যদি কমেন্টের মধ্যে তোমরা জানাতে চাও তোমাদের সমস্যাগুলো, তোমরা জানাতে পারবে। আমি সামনের ক্লাসে অন্য একটা কোনো বিষয় নিয়ে আসবো। আশা করি আজকের ক্লাসটা তোমাদের জন্য অনেকটা সহজ হয়ে গিয়েছে। তোমাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি আমার ক্লাস শেষ করছি। ভালো থেকো তোমরা, নিরাপদ থেকো, এবং যেটা টিভিতে সংবাদপত্রে যেভাবে দেখাচ্ছে সামাজিক দূরত্ব মেনে চলে হাত ধোয়ার ব্যাপারটা মেনটেন করবে, ভালো থাকবে। তোমরা যেহেতু একটু বড় হয়েছো, সুতরাং নিজের দায়িত্ব নিজেকেই নিতে হবে।